মই সরানোর পরে আপনি কিন্তু আর নামতে পারবেন না, এরপর উড়াল দিতে হবে আর্মির হেলিকপ্টারে, কারণ আপনি নিজেই নিজের রাস্তা বন্ধ করে দিচ্ছেন। আমি আশা করব, প্রধানমন্ত্রীকে আহ্বান করব, সরকারকে আহ্বান করব, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, আপনারা মানবেন, জনগণ আপনাকে মানতে বাধ্য করবে। এতদিন সংস্কারের সরাসরি বিরোধিতা করেছেন, এখন আবার একটু একটু সুর চেঞ্জ করছেন, আবার ফাঁকি দেওয়ারও চেষ্টা করছেন। এইসব মুনাফিকে থেকে সরে আসেন, এসে পুরোপুরি জনগণের রায়কে মেনে নেন। আপনারা কিছু মানবেন আর কিছু মানবেন না। দুইটা বিষয়ে ভোট হয়েছে, একটা গণভোট হয়েছে সংস্কারের বিষয়ে, আর একটা হয়েছে ক্ষমতার বিষয়ে, কে ক্ষমতায় যাবে, কে সরকার গঠন করবে। এখন একই সাথে একটা যমজ বাচ্চা হয়েছে, দুইটা যমজ বাচ্চা হয়েছে, আপনি একটাকে স্বীকার করবেন আর একটাকে স্বীকার করবেন না। আরে ভাই, এটা কেমন কথা? হয় বাচ্চা দুইটাকে অস্বীকার করেন, আর যদি স্বীকার করতে হয় দুইটাকেই স্বীকার করতে হবে। একটাকে অধিকার দিবেন আর একটাকে অধিকার দিবে না, এটা তো হইতে পারে না। তো আলটিমেটলি এখানে আইনের কোনো সমস্যা নাই। নাইম ভাই যেটা বলেছে, বাবা ছেলেকে স্বীকার করে না, দুইটা যমজ বাচ্চা স্বীকার করলে দুইটাকেই স্বীকার করতে হবে, আর স্বীকার না করলে দুইটাকেই স্বীকার করবেন না। এই যে বলেছে সংস্কার অক্ষরে অক্ষরে শব্দে শব্দে পালন করবে, এটা কেমন ধরনের কথা? আপনার জনগণের জন্য যেগুলো উপকারী, গুড গভর্নেন্সের জন্য যেটা উপকারী, রুল অফ লয়ের জন্য যেটা উপকারী, শৃঙ্খলার জন্য যেটা উপকারী, যেটা ন্যায় বিচারের জন্য উপকারী, সেই জনগণের জন্য যেটা কল্যাণকর, সেই সব বিধান আপনি সব বাতিল করে দিলেন। গণভোটের বাতিলের সাথে সাথে সংস্কারগুলো বাতিল করে দিলেন। আর যেগুলো আপনার ক্ষমতাকে কক্ষিগত করতে সুবিধা হয়, আপনার দলের জন্য সুবিধা হয়, আপনার সরকারে বসতে সুবিধা হয়, সেই যে অর্ডিন্যান্সগুলো আছে এগুলোকে শুধু বাস্তবায়ন করলেন। তাহলে আপনি একটা গ্রহণ করলেন, যেটা জনগণের জন্য দরকার সেটা গ্রহণ করলেন না, যেটা আপনার জন্য দরকার সেটা শুধু গ্রহণ করলেন। 70% মানুষ যেটাকে রায় দিয়েছে, এটাকে উল্টানোর ক্ষমতা কোনো সংসদের নেই, কোনো সংবিধানের নাই। আলটিমেটলি আপনি সংসদে বসে সংসদের দেয়াল দিয়ে, বাহিনী দিয়ে, ব্যারাক দিয়ে, বাংকার দিয়ে কোনোভাবে 70% মানুষের মতামতকে আপনি অস্বীকার করে টিকে থাকতে পারবেন না। এটা বাস্তব না, এটা কখনোই হবে না। আমরা এরকম বারবার পরিবর্তন চাই না, যেটা অসাংবিধানিক উপায়ে হয়। কিন্তু আপনারা এমন এক রাস্তায় গিয়েছেন যেখান থেকে আপনি মই সরানোর পরে একজন বলেছে, এখন যেটা দরকার ওইটা বাদ দিয়ে আগের ওনার যে অর্জন আছে সেটা নিয়ে পড়ে আছে, আগের খালখনন নিয়ে পড়ে আছে। আজকে 2026 সালে আমাদের কি সংকট আছে, এই সংকট নিয়ে সমাধান করবার জন্য রাষ্ট্রের সরকারের কোনো পদক্ষেপ আমরা ভালোভাবে দেখছি না। এই যে সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, পৃথিবীতে আমরা সংবিধান পড়েছি, সংবিধান পড়েই বড় হয়েছি। সালাউদ্দিন ভাই আমার ডিপার্টমেন্টের বড় ভাই, উনি সংস্কার বলতে সংবিধান দিয়ে সংস্কার করতে চায়। সংবিধান সংস্কার করা কখনোই সাংবিধানিক হবে না, এটাই হলো নীতি। একটা সংবিধান সংস্কার কখনোই সাংবিধানিক উপায়ে হবে না, এটাই হলো আইনের নীতি। এটা অবশ্যই এক্সট্রা কনস্টিটিউশনাল হবে। যদি সংবিধান মানেন, কোনো সংবিধান পৃথিবীর সংস্কার করতে পারবেন না, শুধু সংশোধন করতে পারবেন। আমাদের যে মৌলিক সংস্কার দরকার, পরিবর্তন করা দরকার, এই জন্য সব রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনে আমরা একসাথে বসেছিলাম। এখানে যারা আছেন অনেকে আমরা একসাথে বসেছি, একসাথে আন্দোলন করেছি। খেলাফত মজলিসও সেখানে ছিল। সেখানে কিন্তু অনেক বাঁক বিতণ্ডা হয়েছে, সালাউদ্দিন ভাইয়েরা অনেক বেশি ডিসএগ্রিমেন্ট করেছে, পরে আবার এগ্রিমেন্টে আসছি, আমরা অনেক বেশি একমত হয়েছি। হওয়ার পরে যে চুক্তি হয়েছে সেই চুক্তি থেকে তারা বেরিয়ে আসছে। তো মুনাফিক বলবো না আমি, কিন্তু মুনাফিকের লক্ষণ আছে। লক্ষণটা কি? ওয়াদা করলে ভঙ্গ করে, চুক্তি করলে ভঙ্গ করে, এটা কিন্তু মুনাফিকের লক্ষণ। আমি এখনও সালাউদ্দিন ভাইকে মুনাফিক বলবো না, কিন্তু লক্ষণ আছে আপনাদের মধ্যে। আমরা আশা করব খুব তাড়াতাড়ি এই লক্ষণ থেকে বেরিয়ে আসবেন। আর না হয়ে আমরা সবাই, আজকের করণীয় হলো আমরা সবাই, এখানে যারা আছি, এখানে যারা নাই, সবাই A to Z একটা অ্যালায়েন্স তৈরি করে আমরা রাষ্ট্রে, সংসদে, রাস্তায়, মহল্লায়, এরকম গোলটেবিলে সব জায়গায় সরকারের যত দ্বিচারিতা আছে সবগুলো আমরা প্রকাশ করব জনগণের সামনে। এবং জনগণকে সামনে নিয়ে যদি সরকার কথা না শোনে,
কথা শোনাতে বাধ্য করবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জনগণের অধিকার আদায় করবার জন্য সব সময় দায়িত্ব পালন করার তৌফিক দিক। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ। 2024 সালের শুরু থেকেই বৈষম্য বিরোধী বৈষম্য নিরসনের দাবিতে একটি আন্দোলনের দানা বেঁধে উঠেছিল। পরবর্তী পর্যায়ে সেটা ফ্যাসিবাদ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের দাবানল জ্বলে ওঠে। তার পরিপ্রেক্ষিতে আমাদের সবারই জানা উপমহাদেশের সবচেয়ে ঘৃণিত শাসক ভারতীয় মদতপুষ্ট শেখ হাসিনা বিদায় নিতে বাধ্য হয়েছিল। সেই দিন আজকে যারা ক্ষমতায় বসে আছেন তারা, আজকে আমরা 11 দলের অন্তর্ভুক্ত যারা আছি আমরা, এবং লাখো কোটি তরুণ ছাত্র জনতা ঐক্যবদ্ধ অবস্থানে মাঠে নামার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়ায় আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে স্বৈরাচার ফ্যাসিবাদকে বিদায় করে নব পথে যাত্রা শুরু করেছিলাম। অনেক লম্বা কাহিনী। সেই প্রেক্ষাপটে অস্থায়ী সরকার গঠিত হলো। সেই সরকারের মাধ্যমে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হলো। সেই ঐক্যমত্য কমিশনে আমি অদম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব কাদের ভাই প্রথম দিন থেকে আরম্ভ করে শেষ দিন পর্যন্ত একসাথেই ছিলাম। আজকে যারা আমরা 11 দলীয় ঐক্যের ভিতরে আছি, আমরা ওই সময়ও এক ছিলাম, কিন্তু মাঝামাঝি অবস্থানে গিয়ে লক্ষ্য করা গেল বিএনপির আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব অ্যাঙ্গেলে চলে গেলেন, নোট অফ ডিসেন্ট দেওয়া শুরু করলো। তখনই আমরা বুঝতে পারলাম যে এখানে কোনো কিছু বিএনপির উপরে ভর করেছে। 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে একসাথে ছিলাম, 17 বছর ফ্যাসিবাদকে উচ্ছেদ করার জন্য ঐক্যবদ্ধ অবস্থানে ছিলাম। আজকে নোট অফ ডিসেন্ট কেন এত? তাহলে বোঝা গেল তাদের পিছনে একটা সুতার টান আছে। এটা আমরা তখন ওখানে বুঝতে পেরেছি। কাদের ভাই জীবন্ত সাক্ষী। তখন আমরা বিরোধিতা করলাম। বিরোধিতা করতে করতে শেষ পর্যন্ত এসে ঐক্যমত্য কমিশনের প্রোগ্রাম শেষ, এরপরে জুলাই ঘোষণাপত্র হলো, জাতীয় সনদ হলো, সব কিছু হলো। ঐক্যমত্য কমিশনের এই ফরেন সার্ভিস একাডেমি হলে বিএনপির পক্ষ থেকে প্রথম কথা বলছিল যে গণভোট হওয়া দরকার। আমরা বলছি ঠিক আছে, গণভোট ঠিক আছে। আমরা ঐক্যমত পোষণ করলাম। গণভোটটা কিন্তু জাতীয় নির্বাচনের আগেই হতে হবে, এটা আমরা বারবার প্রস্তাব দিয়েছি। জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমার দল নেজাম ইসলাম পার্টির পক্ষ থেকে দেওয়া হয়েছে, খেলাফত মজলিসের কাদের ভাই সহ আমরা যারা ছিলাম আমরা সবাই বারবার বলছি আলাদা নির্বাচন হইতে হবে। প্রথমে দিতে হবে গণভোট, তারপরে জাতীয় নির্বাচন। ওরা মানবে না, একদিনেই হবে। ওরা রাষ্ট্রের প্রতি অত্যন্ত দয়াবান হয়ে গেল যে ডবল খরচ হবে, ডবল খরচ থেকে রাষ্ট্রকে বাঁচাবার জন্য তাহলে একদিনেই করা দরকার, এক খরচে যাতে হয়। আচ্ছা ঠিক আছে, তারপরে মানলাম, এক খরচ হলো। এখন গণভোটের মাধ্যমে 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। জাতীয় নির্বাচনে তারা 51 ভোট পেয়েছে। তারা আর 70% মানুষের পক্ষের রায়কে মানবে না। আমি বিএনপি সরকারকে স্মরণ করে দিতে চাই, গণভোট, এই গণভোটের রায় এটা কিন্তু শুধু একটা গণভোটের রায় নয়, 17 বছর আন্দোলনের ফসল, উপসংহার, স্বৈরাচার বিরোধী আন্দোলনের ফসল, উপসংহার, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল এবং উপসংহার। সুতরাং এই বৈষম্য বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী গণভোটের রায়ের উপসংহার আপনারা না মেনে ক্ষমতায় থাকতে পারবেন না। বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার পরিপন্থী বাকশাল টিকে নাই, এরশাদ টিকে নাই, এবং আপনারা বারবার পরাভূত হয়েছেন। 91 ক্ষমতায় আসার পরে বিএনপি তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট মানতে চাই নাই, জনগণ বাধ্য করেছে। 111 বহু কিছু কাহিনী আমরা দেখেছি, আমরা তখন বাইরে আসছিলাম, বাধ্য হয়েছেন। 24-এ গণ অভ্যুত্থানের মাধ্যমে, গণ আন্দোলনের মাধ্যমে হাসিনাকে বিদায় করে দিতে বাধ্য হয়েছে, জনগণ বাধ্য করেছে, জনগণ বিদায় করে দিয়েছে। আপনারাও ঠিকবেন না,
মনে রাখবেন, গণভোট আর গণরুশ দুটা শব্দ আছে পাশাপাশি। গণভোটের রায় দিয়েছে 70 জনের পক্ষ থেকে রায় আসছে গণভোট, এবং গণরুশ হবে 100 ভোটের মাধ্যমে। সুতরাং আপনারা সাবধান হন, সতর্ক হন, সজাগ হন, অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের পথ পরিশ্রম করুন, পরিষ্কার করুন, পরিচ্ছন্ন করুন। যদি তা না হয় তাহলে হাসিনার পরিণতি বরণ করতে আপনাদেরকেও বাধ্য করবেন জনগণ। এই দেশের জনগণ কোনোদিন কাউকে সাথ দেয় নাই, ব্রিটিশকে সাথ দেয় নাই, পাকিস্তানিদেরকে সাথ দেয় নাই, বাদশাহকে সাথ দেয় নাই, এরশাদকে সাথ দেয় নাই, আপনাদেরকেও সাথ দেয় নাই, হাসিনাকেও সাথ দেয় নাই। আগামী দিনেও কোনো স্বৈরাচার ফেসিবাদকে, কর্তৃত্ববাদকে বাংলাদেশের জমিনে টিকতে দেবে না। এটা জনগণের দৃষ্টিভঙ্গি, গণভোটের রায় এটাই, জনগণ এটাই প্রত্যাশা করে। সুতরাং আমি বিএনপিকে, শহীদ জিয়ার বিএনপি হিসাবে, খালেদা জিয়ার বিএনপি হিসাবে, তারেক রহমান আপনাকে সতর্ক করতে চাই, আপনি রুশানুলে পড়বেন না। গণভোটের বিপরীতে গেলে গণরুশে পড়বেন, এই গণরুশে পড়ে যাবেন আপনি, এটা আমরা প্রত্যাশা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের ভূখণ্ডকে স্বাধীন সার্বভৌম রাখার জন্য আমাদের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ অবস্থানে পথ চলার জন্য তৌফিক দান করুন, এবং 11 দলীয় ঐক্যকে অটুট রেখে জনগণের পক্ষে দাঁড়িয়ে জনগণের অধিকার আদায় করার জন্য সংগ্রামের পথে এগিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।